জুলাই বিপ্লবের ১০০তম দিন। অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতার হিসেব করছে মানুষ। পরবর্তী নির্বাচিত সরকারকে সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ। খুনের চেয়েও ভয়াবহ অপরাধ গুম, মন্তব্য আইন উপদেষ্টার। চলছে ক্ষতিপূরণ পুনর্বাসন পরিকল্পনা। গণহত্যার বিচার নিশ্চিতের দাবি আহতদের। ইজতেমা ঘিরে কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থান। ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনের ঘোষণা। রাজধানীতে সন্তোষজনক নয় পুলিশি কার্যক্রম। কাটছে না ডাকাতি, ছিনতাই আতঙ্ক। নিয়মিত সাঁড়াশি অভিযানের পরামর্শ বিশেষজ্ঞদের। আমদানি শুল্ক প্রত্যাহারের পরও নিয়ন্ত্রণহীন বাজার। আলু, চাল, পেঁয়াজে অস্বস্তি। পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দুষছে ভোক্তা অধিদপ্তর। এবং নতুনদের সুযোগ করে দিতেই প্রথম শ্রেণী ও টেস্ট থেকে বিদায়ের সিদ্ধান্ত জানালেন ইমরুল। খেলা চালিয়ে যেতে চান ওয়ানডে ফরম্যাটে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিকেলের সংবাদে। সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ১০০তম দিন। সাধারণ মানুষ বলছে, এই সময়ের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অনেক সফলতা থাকলেও কিছু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। আর বিশ্লেষকরা বলছেন, সংস্কার কাজের অনেকটা দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারকেও নিতে হবে। মূল কাজটা তাদেরই করতে হবে বলে মনে করেন তারা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান ১৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আমলে পূর্ণ হলো ১০০তম দিন। নতুন স্বাধীনতার স্পৃহা নিয়ে হয়ে গেছে রক্তক্ষয়ী সংগ্রাম। সামনের সারিতে থেকে যারা যুদ্ধ করেছেন, সংগ্রামের ১০০তম দিনে কি ভাবছেন তারা? যে আমাদের যে চাহিদার জায়গা, সেটা আমার কাছে এখনো মনে হচ্ছে যে ওই কাজগুলো এখনো শুরু হয়নি। যারা আহত যোদ্ধারা, তারা এখনো ঠিকঠাকভাবে কিন্তু তাদের যে চিকিৎসাটা সেটাও এখনো সুনিশ্চিত হয়নি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা না ফেরানোর অভিযোগ অনেকের। সমালোচনা রয়েছে নিত্যপণ্যের দাম নিয়েও। একটা সুন্দর নিরপেক্ষ বৈষম্যহীন রাষ্ট্র, সেই জিনিসটার দিকে হচ্ছে এই সরকারের ফোকাস করা উচিত। দ্রব্যমূল্যের যুদ্ধগতি, এটার যে আমরা এখান থেকে আমরা আসলে মুক্তি চাই। এটা একটু কমায় আনলে আমাদের দারিদ্র সীমার নিচে যে আমরা যারা বাস করে তাদের একটু হেল্পফুল হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্ব নির্ধারণ করে কাজ এগিয়ে নেয়ার কথাই বলছেন বিশ্লেষকরা। জোর দিচ্ছেন পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের দিকে। বলছেন, মূল সংস্কার তাদেরই করতে হবে। এই মাত্র অল্প ১০০ দিনে এরকম একটা সরকারের পক্ষে আসলে বেশি কিছু করা তো আমরা আশা করতেই পারি না। তারা তো একটা লিমিটেড টাইমের জন্য আসছে। সুতরাং মূল চ্যালেঞ্জটা হচ্ছে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারা কি এই যে ত্যাগ ছাত্ররা করলো, যে আন্দোলন করলো ছাত্ররা, যে ইস্যুটার জন্য আন্দোলন করলো, তারা কি সেটা ধরে রাখতে পারবে কিনা? নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বাজার সিন্ডিকেটের দিকে নজর বাড়ানোর পরামর্শও দেন তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গণ অভ্যুত্থানে চূড়ান্ত বিজয় নয়, সবার মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই বলছেন অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা উত্তাল সেই সময়ের স্মৃতিচারণ করেন। বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
এই অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। জুলাই বিপ্লবে সন্তানহারা মায়ের এই আর্তনাদ তাদের নিত্যদিনের সঙ্গী। কুক্ষিগত ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার সরকার নির্বিচারে দেশের তরুণদের বুকে যে গুলি ছুড়েছে তাতে শহীদদের একজনের গর্ভধারিণী তিনি। কোটি টাকার বিনিময়ে আমি আমার সন্তানকে পাবো না। আজ 3-4 মাস হয়ে যাইতেছে আমার সন্তান আমার মা কইয়া ডাকেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু বর্বর এক অধ্যায়ের রচনা করে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতিচারণ করেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। দাবি করেন বিচারের। সরকারের কাছে বর্তমানে যে সরকার আছে তার কাছে বিচার চাই। আমি কি করব, বয়স হয়ে গেছে। আহতরা এখনো বেরিয়ে আসতে পারেনি সেই নির্মমতা থেকে। প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়। 50-60 বছরের একজন বয়স্ক লোককে আমার পাশে একসাথে যদি আমাদের হাঁটার প্রতিযোগিতা করা হয়, যখন সে আমার থেকে সামনে চলে যাবে তো তখন আপনারা বুঝতে পারবেন আমি আসলে কিরকম আছি। আমি সহ আরো 2 জন ছিল আমার সাথে। আমরা এক সিরিয়ালে ছিলাম যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে। তো 3 জন আমরা আহতই। বিপ্লবের পূর্ণতা পাবে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করার মাধ্যমে। আর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যাতে এমন সাহস দেখাতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা, জনগণের যে বাকস্বাধীনতা, জনগণের যে পাওয়ার, সেই জায়গাতে আমাদের আনার জন্য আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। সেই চেতনার উপরে শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, রাজধানী শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 100তম দিবস পূর্তি উপলক্ষে প্রতিবাদ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। সেখানে আছেন সহকর্মী জুবাইর সানি, যুক্ত হব তার সাথে। সানি, প্রতিবাদ সমাবেশে আসা ছাত্র জনতারা কি বলছে? নাগরিক সমাবেশ ছিল একটি, এবং সেটির আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি, এবং কিছুক্ষণ আগেই সেই সমাবেশটি শেষ হয়েছে এবং সেখানে কয়েকটি বিষয় উঠে এসেছে। আপনি জানেন যে আজকের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যেটাকে আমরা জুলাই বিপ্লব বলি, তার 100 দিন পূর্ণ হলো। তারা যেটি বলার চেষ্টা করছেন বক্তারা, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেও আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনের নানা স্থানে রয়েছে, এবং তারা যেটি আশঙ্কা করছেন তাদের কারণে এই যে বিপ্লব সেটি ব্যাহত হয়ে যেতে পারে, সেটি ব্যর্থ হতে পারে। যদি এরকম হয় তাহলে তারা আবারও আরেকটি বিপ্লবের ডাক দিবেন বলে তারা জানিয়েছেন। এবং সে সঙ্গে আরেকটি বিষয় তারা বলার চেষ্টা করছেন যে এখনো আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন পাড়া মহল্লায়, জেলা উপজেলায় তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল, এবং যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি জানিয়েছেন। এবং তারা যদি বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে এই যে বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা তাদের ছিল, সেই আশঙ্কা, সেই বিপ্লবে সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। তাই এখনই সরকার থেকে শুরু করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ভূমিকা রাখার দাবি তারা জানিয়েছেন। তো কিছুক্ষণ আগেই এই সভাটি শেষ হলো, এবং তারা যেটি বলছেন যে আহত যারা রয়েছেন জুলাই বিপ্লবের, তাদের সুচিকিৎসা এবং উন্নত চিকিৎসা এবং আর্থিক সহায়তার দাবিও তারা জানিয়েছেন। তো এই ছিল মাহমুদ আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। খুনের চেয়েও ভয়াবহ বিষয় কাউকে গুম করে ফেলা। রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার। অনুষ্ঠানে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ও শিল্প উপদেষ্টাও। তারা বলেন, ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষেরই অধিকার।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত অধিকার এশিয়ান ফেডারেশন এগনেস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের ৮ম কংগ্রেসের আয়োজন। যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিশিষ্টজনরা। গত ১৫ বছরে দেশে গুম খুনের বিষয় তুলে ধরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার শুধু গুম খুনের পরিবারের জন্যই নয়, প্রতিটি মানুষেরই প্রাপ্য। Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গুম হওয়া ব্যক্তি ও পরিবারের মানুষ। So in one hand, the emotional aspect, they cannot do these things, and other hand, practically, they are suffering in every moment. অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। দেরিতে হলেও যারা গুমের সঙ্গে জড়িত তাদের শেষ দেখা হবে। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স রিজলভ করার চেষ্টা করব। গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার, জানান আইন উপদেষ্টা। খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় মামলায় হাতিরঝিল থানায় করা মামলায় সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়ে কারাগারে পাঠান আদালত। এর আগে বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। এই গোলাম কিবরিয়া টিপু, সে টিপু লঞ্চের মালিক। বরিশাল অঞ্চলের সে জানেন যে কাউকে সে সিন্ডিকেট করে কাউকে সে ব্যবসা করতে দেয় নাই, একচেটিয়া সে ব্যবসা করেছে। বিশ্ব ইজতেমা ঘিরে রাজধানীর কাকরাইল মসজিদে 2 সপ্তাহের জন্য অবস্থান নিলেন সাদপন্থীরা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে তাদের সমাবেশ। নেতারা বলেন, জুবায়েরপন্থীদের সঙ্গে তাদের বিভেদ সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইলের মার্কাজ মসজিদে আসতে থাকেন সাদপন্থীরা। ভেতরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও জুবায়েরপন্থীরা চলে যাওয়ার পর পুরো মসজিদ দখলে নেন সাদপন্থীরা। সমাবেশে আসা মুসল্লিরা জানান, নিয়ম অনুযায়ী কাকরাইলের মসজিদে এসেছেন তারা, কারো উস্কানিতে পা দেবেন না। বলেন, এবার প্রথম দফায় ইজতেমা পালন করবে তারা। তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। একটা ষড়যন্ত্র চলতেই আছে, চলবেই। এই জন্য আমরা দোয়া করতেছি যেন এক হয়ে যায়। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত। সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর জানান, তাদের সমাবেশ কারো বিরুদ্ধে নয়। এ সময় জুবায়েরপন্থীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন সাদ কান্দুলবিকে বাংলাদেশে আনার। আমাদেরকে ওনারা যেরকম বাংলাদেশের জনগণ, আমরাও এরকম বাংলাদেশের জনগণ, আমাদেরও এরকম অধিকার আছে। হ্যাঁ, ওনারা তো 7 বছর ওনাদের অধিকার নিছেন। হ্যাঁ, আমরা এখন আমাদের অধিকার চাই। আমাদের আমির সাহেব আসবেন এবং কি আমরা প্রথম ইজতেমা ইনশাআল্লাহ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের 2 অংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীতে এখনো সন্তোষজনক নয় পুলিশের কার্যক্রম। সন্ধ্যা হলেই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা, যাতে আতঙ্কিত নগরবাসী।
এমন বাস্তবতায় পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সাঁড়াশি অভিযানের তাগিদ বিশেষজ্ঞদের। নাইমাল জিকোর 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মোশতাক জাহিদ। ব্যস্ত শহর ঢাকা, সন্ধে রাতের হলদে বাতির আলোয় কোলাহল শেষে নগর জুড়ে নিস্তব্ধতা। রাজধানীর মোহাম্মদপুরে পরপর কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনায় আতঙ্ক কাটছে না নগরবাসীর। রাজধানীবাসী বলছেন, রাজপথে পুলিশের উপস্থিতি কম থাকায় বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা। তাই জাদুর এই নগরীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। জীবনে কোনো নিরাপত্তা নাই। কোনো একটা সমস্যা হলে যে পুলিশের কাছে যাব, যে বলবো এরা যে আসবে, এরকম আমরা সারা পাই না। আইনের প্রয়োগের ক্ষেত্রে পুলিশের ভূমিকা তো এখানে অনস্বীকার্য। তো এক্ষেত্রে পুলিশের অবদান আরেকটু রাখা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের উপস্থিতি কম থাকায় সুযোগ নিচ্ছে অপরাধীরা। কোনো ধরনের অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনী এখন পরিপূর্ণভাবে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ঘাটতিটুকু কাজে লাগিয়েই তারা অপরাধ করছে এবং অপরাধীরা মনে করছে যে এই ঘাটতির যতদিন থাকে ততদিন তাদের দৌরত্ব আছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছে পুলিশ ও র্যাব। ছিনতাইয়ের যে স্পটগুলো রয়েছে, হটস্পট আমরা বলছি, এরকম একটা মানচিত্র, অপরাধ মানচিত্র তারা তৈরি করছে। আমরা মূলত এর মাধ্যমে আমাদের সেই সকল এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে টহল কার্যক্রম সেটাকে আমরা বৃদ্ধি করেছি। পুরোদমে প্রস্তুত রয়েছি, যে কোনো ধরনের পরিস্থিতি আমরা সফলতার সাথে মোকাবেলা করছি। বিভিন্ন চক্র নানাভাবে অস্থিরতা তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছিল, এগুলো আমরা সফলভাবে মোকাবেলা করেছি। রাজধানীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকশো মানুষকে গ্রেফতার করেছে। চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে হলে সাঁড়াশি অভিযান পরিচালনার পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়াতে হবে, গড়ে তুলতে হবে নাগরিক ঐক্য, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। মেরি মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসল আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। আবারও স্বাগত বিকেলের সংবাদে। আমদানিতে ব্যাপক শুল্ক প্রত্যাহারের পরও নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরাঞ্চলে বন্যা, হিমাগারে মজুতদারি আর সরবরাহে অব্যবস্থাপনা, মূলত এই 3 কারণে বাজারে বেড়েছে চাল, আলু এবং পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে জানুয়ারিতে। এদিকে সবজির দাম নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, এরশাদ সরকারের সময় এমনই স্লোগান ছিল। সেই আলুর দাম গরিবের মোটা চালের দামকে অতিক্রম করেছে কিছুদিন আগে। পাইকারিতে 60 টাকা কেজির এই নিত্যপণ্যটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 70 টাকায়। এখানে দাম বাড়তেছে কমতেছে সম্পূর্ণ হলো কোল্ড স্টোর, যারা রাখি ব্যবসা করে, মজুত করে, সিন্ডিকেটটা ওরা করে। এখন তো নতুন আলু আসতো, নতুন আলু তো আরো আইতে 1 মাস লাগবে, এখন তো আলু যা আছে তো হয় না। পেঁয়াজের দাম শতকের ঘর থেকে নামানো যাচ্ছে না কোনোভাবেই। চাল, আলু ও পেঁয়াজের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে শুল্ক প্রত্যাহার, আমদানি অনুমোদন সহ বিভিন্ন চেষ্টা চালাচ্ছে সরকার, তবে কার্যকর প্রভাব নেই বাজারে। চালের বাজার নিয়ে অস্বস্তিতে ভোক্তারা। 3 মাসের ব্যবধানে কম দামি বিভিন্ন জাতের চাল কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। চালের বাজার যেটা, এটা কিন্তু আগের চাইতে অনেক বেশি। উত্তরবঙ্গে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে ফসলটা নষ্ট হয়ে গেছে। কম দামি চাল যেটা সন্না, সন্না, সেটা 3 মাস আগে আপনার 44-45 টাকা ছিল, এখন বর্তমানে আপনার 52-53 টাকা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের আমদানি শুল্ক শূন্যের কোঠায় আনা হলেও খুচরা বাজারে মান ভেদে দাম 120 থেকে 135 টাকা কেজি। দেশি পেঁয়াজটা যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকতো তাহলে পেঁয়াজের দামটা আরেকটু কম থাকতো। এখনো নতুন পেঁয়াজ ওঠার 2 মাস দেরি আছে, 2 মাসের আগে বাজার কমার সম্ভব না। সার্বিক পরিস্থিতির জন্য বিদ্যমান পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দায় দিলেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। যেখান থেকে পেঁয়াজটা সাপ্লাই হচ্ছে সেখানে পেঁয়াজগুলা একটু ভেজা, কোল্ড স্টোরেজের ভেতরে একটা হাত বদল হয়েছে। এদিকে সবজির বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি 50-60 টাকা, সিমের দামটা একটু বেশি, সিম হলো 100 টাকা কেজি, আর ফুলকপি, পাতাকপি 40 টাকা 50 টাকা পিস। এখানে এসে একটু কম থাকলেও এটা যখন আবার ছোট ছোট বাজারে চলে যাচ্ছে তখন এই প্রোডাক্টের দাম হু হু করে অনেক বড় হয়ে যাচ্ছে। স্থিতিশীল আছে মাছ ও মুরগির বাজার। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি আর খাসির মাংস 1100 টাকায়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের দুর্নীতি মোকাবিলা, রাজনৈতিক ঐক্যমত্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ, এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে 14 নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য ও সংস্কার জরুরি বলে জানানো হয় প্রতিবেদনে। এভাবে
সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর এম্বাসি বা কনসুলেট স্থাপনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া নাগরিকের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপের বিভিন্ন দেশের কনসুলেট এবং এম্বাসির কার্যক্রম বাংলাদেশে না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ও সময় অপচয় এবং বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে বলে অভিযোগ করা হয়। সংকট সমাধানে 4 দফা প্রস্তাবনা দিয়েছে ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। আমরা আর বিদেশের আগে বিদেশ যেতে চাই না। আমাদের যত এম্বাসি এবং কি বিএফএস সেন্টার, ভিসা সেন্টারগুলো আছে, আমরা বাংলাদেশে চাই। ওয়ার্ক পারমিটটা ফাইলটা জমা করতে পারতেছে না। সেক্ষেত্রে কিছু মানুষ আগে যারা গেছে তারা কিন্তু এক একজনে 3 মাস 4 মাস করে থাকতেছে। বাংলাদেশে এক একটা ক্লায়েন্টের প্রতি প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা লস হইতেছে। আমাদের দেশের থেকে ছোট দেশ নেপাল, সেই দেশে যদি এমবেসি থাকে তাহলে আমরা, বাংলাদেশ বর্তমানে মধ্যমায়ের দেশ, আমরা উন্নত, তা আমাদের দেশে কেন এই এমবেসিগুলি নাই? গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে IHSB আন্তঃস্কুল বিজনেস কার্নিভাল। রাজধানীর উত্তরা ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে আয়োজিত এই কার্নিভাল চলবে 3 দিন। শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার এবং বাংলাদেশের ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। ব্যবসা উদ্যোগ সংক্রান্ত 3টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাজধানীর 50টি প্রতিষ্ঠানের 6 শতাধিক শিক্ষার্থী, যেখানে সেরা বিজনেস আইডিয়ার জন্য থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ সৌজন্য উপহার। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মেলা এবং প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। ব্যবসা বান্ধব পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে কাটবে না বিনিয়োগের খরা, এমনকি কাঙ্ক্ষিত গতি আসবে না অর্থনীতির চাকায়, যা নতুন কর্মসংস্থানেও অনিশ্চয়তা তৈরি করবে বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরাও মনে করেন, দেশের সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করতে হলে উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগের পরিবেশ আনতে হবে। বর্তমান বাস্তবতায় রাষ্ট্রকেই দ্রুত নিতে হবে এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের উপর নানামুখী চাপ অব্যাহত থাকায় দেশে অনেকটাই স্থবির নতুন বিনিয়োগ। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আইন শৃঙ্খলায় অস্বস্তি সহ আরও নানা কারণে স্বাভাবিক ছন্দে নেই উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ড। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কারখানায় হামলা, হয়রানিমূলক মামলা এবং ভিত্তিহীন নানা প্রচারণায় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা আছেন উৎকণ্ঠায়। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগে ভরসা পাচ্ছেন না উদ্যোক্তারা। যদিও চলতি অর্থবছরের বাজেটে সরকার বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির 27% ছাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা কিনা আগের অর্থবছরেও ছিল মাত্র 23.5%। সব মিলিয়ে বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির। ইনভেস্টমেন্ট টাইপের যদি আমাদের এই মুহূর্তে যদি ডেভেলপ করতে হয়, তাহলে ধরেন এক্সিস্টিং বিজনেসম্যান যারা আছে তাদেরকে আপনাকে কমফোর্টেবল করতে হবে, এটা হলো বড় কথা। তারা যে অস্থিরতার মধ্যে আছে বা তারা যে একটা আপনার মানে কনফিডেন্স পাচ্ছে না, ল্যাক অফ কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হয়েছে, এটাকে দূর করার চেষ্টা করতে হবে। এখন তো বিনিয়োগের কোনো পরিবেশই নেই, কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই অনেকগুলি কারণে। অলরেডি আমরা ইনভেস্ট করে এখানে আছি, আমরাও কিন্তু এখন দুকে দুকে মরছি। একদিকে জ্বালানি পাই না, মূল্য বেশি দিচ্ছি, ব্যাংকিং নানা রকমের ঝামেলা, তারপরে এদিকে শ্রম অসন্তোষ, এইসবের কারণে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, বা বাইরের সাথে আমরা কমিটমেন্ট ফেল করছি। রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও ব্যবসায়ীদের নামে মামলা ও হয়রানি নিয়েও আতঙ্কে শিল্প উদ্যোক্তারা। চলমান পরিস্থিতিতে তাই বড় ধরনের চাপে আছেন বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে আসলে ইনভেস্টমেন্টের পরিমাণ কমে আসার সম্ভাবনা অনেক বেশি। ইনভেস্টমেন্ট কমে আসলে যেটা হবে, তখন এটা কর্মসংস্থানের উপরে চাপ পড়বে। ব্যবসায়ীরা যদি এই আতঙ্কে থাকেন যে আমার এগেন্সে কখন কে কি লিখবে, যেটা সত্যি মিথ্যা কিছুই জানি না, তখন যেটা হয় সবাই একটু হাত পা গুটিয়ে বসে থাকেন। সো এটা তো আসলে একেবারেই কাম্য নয়। আমরা চাই যে আইনের প্রয়োগ হোক। দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বেসরকারি খাত।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসাবে মোট কর্মসংস্থানে সরকারি চাকরির অংশীদারিত্ব মাত্র 3.8%, বেসরকারি চাকরিতে যা 14.2%। প্রায় 61% কর্মসংস্থান হচ্ছে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে, বাকি 21% কাজ করছে অন্যান্য খাতে। তাই বেসরকারি খাতকে চাঙ্গা করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। ব্যবসায়ের যে সহায়ক পরিবেশ সেটি আসলে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে কর্ম পরিবেশ খুব ভালো থাকে এবং সেফটি, সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবশ্যই সেদিকে বিশেষ নজর দিতে হবে। কেবল নতুন বিনিয়োগ নয়, পুরনো বিনিয়োগ টিকিয়ে রাখতেও হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বিকেলের সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। রাস্তা পার হতে ট্রাফিক সিগন্যালের প্রতি দৃষ্টি রাখুন।